নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু যাই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি কলকাতা হাইকোর্ট যে সমস্ত টিচাররা টিউশন পড়াচ্ছেন তাদের উপরে কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছে। আর যেই রায় আসার পরে কিন্তু টিচারদের মনে নতুন করে একটা সংশয় তৈরি হয়েছে। এমনকি যে সমস্ত ব্যক্তি টিউটর অর্থাৎ টিউশন মাস্টার, তারাও কিন্তু এই রায় আসার পরে খুব খুশি হয়েছে। তো আজকের ভিডিওটি এই ঐতিহাসিক রায়ের পেছনে, যে কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে, তাই সেই রায়ের ফলে যে গভর্নমেন্ট টিচাররা আছে অর্থাৎ সরকারি স্কুলের বা কলেজে যে সমস্ত টিচাররা আছে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে, আর যারা অরিজিনালি টিউশন মাস্টার তাদের জন্য এটা কেন ভালো, তার সাথে অভিভাবক বা স্টুডেন্টদের উপরে এটা কি এফেক্ট পড়তে চলেছে, তাও কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষ হলে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি আমাদের সকলের জানা উচিত, কারণ আমরা যারা টিউটর তাদেরও কিন্তু এটা জানা উচিত, এমনকি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরও কিন্তু জানা উচিত, অভিভাবকদেরও জানা উচিত। তো ভিডিওটি ভালো করে দেখুন। তো আজকের ভিডিও প্রাইভেট টিউশন কেস অফ গভর্নমেন্ট টিচার, অর্থাৎ সরকারি টিচারদের যে টিউশন পড়ানো তার উপরে যে কেস হয়েছে সেই রায়ে আমাদের হাইকোর্ট কি রায় দিয়েছে, আর তার ইতিহাস কি, তার এফেক্ট কি, সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব। মেনলি কি, যে কলকাতা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে। কি রায় দিয়েছে? যে সমস্ত সরকারি স্কুল বা কলেজের টিচাররা টিউশন পড়ায় তাদের উপরে যাতে সেটা বন্ধ হয়, সেই জন্যই কলকাতা হাইকোর্ট কড়া রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবগানাম এবং হিরণময় ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ তারা এই রায় দিয়েছে। যে রায়টা কাদের পক্ষে দিয়েছে? কলকাতা হাইকোর্ট এই রায়টি পশ্চিমবঙ্গ প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে রায় দিয়েছে এবং সরকারি টিচারদের বিপক্ষে রায় দিয়েছে। তো এই রায়টা আমরা জানবো। তার আগে এই যে সরকারি স্কুলের বা কলেজের টিচাররা টিউশন পড়াচ্ছে, আর সেই নিয়েই একটা মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে টিউটরদের অর্থাৎ টিউশন মাস্টারদের সাথে। এই যে স্কুলের টিচারদের টিউশন পড়ানো নিয়ে যে দ্বন্দ্ব, দ্য কনফ্লিক্ট, সেটা আমাদেরকে জানতে হবে। এই কনফ্লিক্ট কিন্তু এখনকারের নয়, এই কনফ্লিক্ট বা এই ঝগড়া কিন্তু বা দ্বন্দ্ব অনেক পুরানো। কারণ সরকারি স্কুলে যারা টিচার তারাও কিন্তু টিউশন পড়ায় এক্সট্রা ইনকামের জন্য। অনেক সময় কি হয়, যে অভিভাবকরা বা যে স্টুডেন্টরাও সবসময় স্কুলের টিচারের কাছে পড়তে ইচ্ছুক হয়। অন্যদিকে যখনই স্কুলের টিচারের কাছে টিউশন পড়ছে তখন কি হয়, যারা অরিজিনালি টিউটর চাকরি পায়নি, বেকার যেহেতু, তাই তারা টিউশন পড়িয়ে রোজগার করে, তাদের একটা ব্যবসার উপরে, তাদের একটা টিউশনের উপরে একটা আর্থিক ব্যাঘাত ঘটে বা আর্থিক একটা আঘাত নেমে আসে যদি সরকারি স্কুলের টিচাররা টিউশন পড়ায়। কারণ সমস্ত স্টুডেন্টরা কিন্তু তাদের কাছে চলে যায়, তাহলে এখানে তাদের ছেলে কমে যায় বা ছেলেপুলে কমে যায়, তাহলে তাদের একটা আর্থিক আঘাত ঘটে। এই দ্বন্দ্বটা কিন্তু খুব পুরনো, অনেক দিন আগের থেকে কিন্তু দেখা যায় যে সরকারি স্কুলের টিচাররা কিন্তু টিউশন পড়িয়ে আসছে। এবং এটা বন্ধ করার জন্য, যাতে টিউটরদের পড়ানোতে কোনো ব্যাঘাত না ঘটে, ইনকামে কোনো ব্যাঘাত না ঘটে, আগের বামফ্রন্ট সরকার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ আইন সামনে আসে। তারা বলে যে যে সমস্ত সরকারি স্কুলের টিচার আছে তারা টিউশন পড়াতে পারবে না। তাতে কি হবে, যে সমস্ত টিউটররা আছে তাদের উপকার হবে। সরকার এই আইনটা এনেছে। শুধু যে সরকার আইন এনেছিল তা নয়, এছাড়াও সিপিএমের বা লেফট ফ্রন্টে যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, যেমন যে যুব সম্প্রদায়ের যে অর্গানাইজেশন ডিওয়াইএফআই, ছাত্র সংগঠনের যে অর্গানাইজেশন এসএফআই, এমনকি সিপিএমের নিজের সংগঠন কিন্তু এই টিচারদের বিরুদ্ধে আন্দোলন চালায়। যে টিচাররা যেখানে টিউশন পড়াচ্ছে বা কোচিং সেন্টার, তাদের সামনে গিয়ে তারা কিন্তু পুরো আন্দোলন করে যে কোনো টিচার যারা অলরেডি স্কুলে টিচিং করছে তারা কিন্তু টিউশন পড়াতে পারবে না। তখন কিন্তু এটি খুব শিরোনামে আসে, বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়। তো এই আন্দোলন শুরু হওয়ার ফলে এই টিচাররা কিন্তু সাময়িক কিছুদিনের জন্য এই টিউশন পড়ানো বন্ধ করে দেয়। এখন এই আন্দোলন বেশি দিন আগায়নি, কারণ বামফ্রন্টের আমলে কিন্তু নির্দিষ্ট টাইম ছাড়া ছাড়া প্রাইমারি হাই স্কুল বা কলেজের নিয়োগ হতো। তার ফলে আজকে আমি টিউটর আছি, আমিও 2-1 বছরের মধ্যে কিন্তু চাকরি পেয়ে যেতাম। তাহলে কী হতো, আমার এই আন্দোলনের কোনো প্রাসঙ্গিকতা থাকতো না। তাই তখন একটা সময় বিরাট আন্দোলন হয়েছিল, তারপরে আন্দোলনটা পুরো থেমে যায় এবং
সরকারও কোনো আইন নেয়নি এবং টিচাররা আবার নতুন করে টিউশন পড়ানো শুরু করে দেয়। এখন দীর্ঘদিন এটা কোনো প্রসঙ্গ সামনে আসছিল না, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে দেখা যায় কি যে কোনো চাকরি হচ্ছে না, শিক্ষিত বেকাররা লক্ষ লক্ষ পরিমাণে আছে, তাদের কাছে মেন প্রফেশন হয়ে আসছে কি টিউশন। তারা টিউশন পড়িয়ে রোজগার করছে, কারণ দীর্ঘদিন প্রাইমারিতে আর এসএসসিতে কোনো নিয়োগ নেই, আর যে কটা নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু বারবার দুর্নীতির প্রসঙ্গ আসছে, অর্থাৎ অযোগ্যরা ঢুকে যাচ্ছে, যোগ্যরা কিন্তু সেখানে স্থান পাচ্ছে না। তাহলে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তো তাদেরকে জীবনে বেঁচে থাকতে হবে, সংসারে বেঁচে থাকতে হবে, সেই কারণে তারা কিন্তু টিউশন পড়ানো শুরু করছে। আর এখন টিউশন কিন্তু একটা খুব বড় পেশা হয়ে দাঁড়িয়েছে, কারণ যোগ্য ছেলেপুলে যখন চাকরি পাচ্ছে না, তারা টিউশনকে পেশা হিসেবে মেনে নিচ্ছে এবং একজন টিউশন মাস্টার এখন টিউশন পড়িয়ে প্রচুর টাকা রোজগার করছে, 30-35 হাজার টাকা রোজগার করছে মাসে, যদি তার ক্ষমতা থাকে পড়ানোর, যদি কোয়ালিটি থাকে। এখন যখন আবার এই যে সরকারি স্কুলের টিচাররা তারা যখন টিউশন পড়ানো শুরু করেছে, তারপরে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু তাদের কাছে পড়তে চলে যাচ্ছে, অরিজিনাল যারা টিউশন মাস্টার তাদের কাছে যাচ্ছে না। তার ফলে সেম টিউশন মাস্টারদের কিন্তু একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর এটা দীর্ঘদিন যখন চলছে, তখন কিন্তু এই যে পশ্চিমবঙ্গের যে টিউশন অর্গানাইজেশন আছে বিভিন্ন, তারা কিন্তু হাইকোর্টের কাছে কেস করে এবং হাইকোর্ট কিন্তু আগে একটা রায় দিয়েছিল, আবার পরে সেই রায় দিয়েছে। এখন মাথায় রাখতে হবে, বামফ্রন্টের আমলে কিন্তু সরকার নিজে আইন তৈরি করেছিল এবং বামফ্রন্টের যে শাসক দল অর্থাৎ সিপিএমের বিভিন্ন সংগঠন কিন্তু টিচারদের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিল, তবু তারা কিন্তু এটাকে ঠিকঠাকভাবে বন্ধ করতে পারেনি। এখন টিএমসির যে রুলিং পার্টি, এরা কিন্তু কোনো স্টেপ নেয়নি, এদের সংগঠন কিন্তু কোনো স্টেপ নেয়নি। শুধুমাত্র প্রাইভেট টিউশন যারা অর্গানাইজেশন আছে তারা কিন্তু এটা কোর্টে গেছে, কারণ তারা তো সামনে আন্দোলন করতে পারছে না, সরকারের বা শাসক দলের চাপ আছে, তারা কোর্টে গেছে, কোর্ট থেকে কিন্তু অলরেডি রায় দিয়েছে। এখন কোর্টে কি রায় দিয়েছে সেটা দেখে নেব। কলকাতা হাইকোর্ট আগের বছর অর্থাৎ 2023 সালে 7ই মে একটি রায় দেয়, যেখানে বলে যে যারা সরকারি স্কুলে যারা টিচার বা কলেজে যারা টিচার তারা কোনো টিউশন করতে পারবে না। কেন তারা টিউশন করতে পারবে না, সেখানে যে মেন প্রসঙ্গ উঠে আসে, অনেক টিচার আছে তারা যখন যে সমস্ত স্টুডেন্টদেরকে টিউশন দিচ্ছে তারা নাম্বার বেশি দিচ্ছে, মার্কস বেশি দিচ্ছে, তাদের হাতে যে মার্কসটা আছে ওরাল পরীক্ষা বা প্রজেক্টের পরীক্ষায়, অর্থাৎ এখানে কিন্তু একটা মার্কস ডিসক্রিমিনেশন হচ্ছে, নাম্বার নিয়ে একটা বৈষম্য দেখা দিচ্ছে। এই গুরুতর অভিযোগ যখন সামনে আসে, কলকাতা হাইকোর্ট কিন্তু সরকারি স্কুলের সমস্ত টিচারদেরকে বলে যে আপনারা আর টিউশন পড়াতে পারবেন না এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদকে বলে যে একটা রেস্ট্রিকশন আনতে হবে এবং সেই রেস্ট্রিকশন আনার জন্য ডিআই অর্থাৎ স্কুলের যে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আছে তাদেরকে বলা হয় যে প্রত্যেকটি টিচারের কাছে মুচলেখা দিতে হবে যে তারা আর কোনো টিউশন পড়াবে না। কিন্তু প্রত্যেকটা টিচার কিন্তু মুচলেখা দেয়, প্রায় 1 বছর চলে গেছে, এটা কিন্তু শিরোনাম থেকে চলে গেছে। এখন দেখা যাচ্ছে যে এত মুচলেখা দেওয়ার পরেও কিন্তু টিচাররা কিন্তু টিউশন পড়ে যাচ্ছে, গোপনে পড়ে যাচ্ছে, কোনো মতে কিন্তু সেটাকে আটকানো যাচ্ছে না, কারণ কোন টিচার কোথায় লুকিয়ে কাদের বাড়ির মধ্যে গিয়ে টিউশন পড়াবে এটা কিন্তু সহজেই প্রশাসনের বা ডিআইয়ের বা পুলিশের কিন্তু ধরা যা সম্ভব নয়, অর্থাৎ এটা ইমপ্লিমেন্ট করা সমস্যা হচ্ছে। অর্থাৎ এই যে কোর্ট যে বলেছে কোনো টিচার আর টিউশন পড়াতে পারবে না, সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন কিন্তু হচ্ছে না। তখন এই প্রাইভেট টিউশনের যে অর্গানাইজেশন আছে তারা কিন্তু আবার যায় কলকাতা হাইকোর্টে, আর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটাকে বুঝতে পারে যে এটা ইমপ্লিমেন্টেশন নিয়ে প্রবলেম হচ্ছে, অর্থাৎ ডিআই কোনো মতেই সেটাকে আটকাতে পারছে না এবং আটকানো সম্ভব নয়। কোনো টিচার যদি লুকিয়ে কোথাও পড়ায়, গ্রামে গ্রামে পড়ায়, পাড়ায় পাড়ায় পড়ায়, তাহলে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশাসনের কোনো মতেই সম্ভব নয় সেটাকে আটকানো, খুঁজে খুঁজে বের করা। তখন কলকাতা হাইকোর্ট রিসেন্টলি যে রায় দিয়েছে, একটা ঐতিহাসিক রায়, সেখানে বলেছে যে স্কুল এডুকেশনের যে কমিশনার আছে সেই কমিশনারকে বলেছে যে একটা স্ট্রিক্ট গাইডলাইন তৈরি করতে হবে, যেখানে পুরো কড়া নিয়ম থাকবে, যে কড়া নিয়মটা সামনের 8 সপ্তাহের মধ্যে কিন্তু তৈরি করতে হবে এবং 8 সপ্তাহের মধ্যে তৈরি করে সেটা দিতে হবে ডিআইকে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে, যাতে সরকারি স্কুলের টিচাররা কোনোভাবেই আর টিউশন পড়াতে না পারে। সেই কড়া গাইডলাইন অনুযায়ী ডিআই সেগুলোকে কিন্তু স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেশন করবে এবং যাতে কোনো টিচাররা টিউশন পড়াতে না পারে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবে বা সেদিকটাকে দেখবে। এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট রায় দেয় টিচারদের, সরকারি স্কুলের টিচারদের বা কলেজের টিচারদেরকে টিউশন পড়ানো বন্ধ করার জন্য।
এখন এ তো গেল কলকাতা হাইকোর্ট। এখন বিষয়টা খুবই সমস্যা, যতই আইন করা হোক কীভাবে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হবে সেটা কিন্তু খুব সমস্যা। কোন টিচার কোথায় লুকিয়ে পড়াচ্ছে এটা কিন্তু প্রশাসনের সম্ভব নয় ধরে ধরে সেটাকে আটকানো। এখন এর মূল যে বিষয়টা, গোড়ায় যে মেন বিষয়টা লুকিয়ে আছে সেটা আমাদেরকে জানতে হবে। কেন স্টুডেন্টরা বা অভিভাবকরা সবসময় সরকারি স্কুলের টিচারের কাছে টিউশন দিতে ইচ্ছুক হয় বা চাই যে আমার ছেলে সরকারি স্কুলের টিচারের কাছে পড়ুক, সেটা আমাদেরকে জানতে হবে। স্টুডেন্ট আর গার্জেনরা বা স্টুডেন্টরা সবসময় ভাবে যে যেহেতু উনি সরকারি স্কুলে চাকরি করছেন টিচারটি, তাহলে হয়তো উনি শিক্ষকতাতে অর্থাৎ টিচিংয়ে ওনার এক্সট্রা কোয়ালিটি আছে, ওনার এলিজিবিলিটি আছে। এখন আমাদের সমাজের এটা একটা প্রবলেম, যদি কোনো স্টুডেন্ট বা কোনো ব্যক্তি অনেক শিক্ষিত হয় অথচ তিনি চাকরি পাননি, তার কিন্তু আমরা যোগ্যতা কখনোই তাকে আমরা যোগ্য বলে মনে করি না। যদি তিনি কম শিক্ষিত হয়ে যদি চাকরি পেয়ে যান একবার, তাহলে আমরা ভাবি যে উনি হয়তো সবসময় বেশি যোগ্য, তাকে আমরা একটা সম্মান করি। সেই রকমই যেহেতু সে সরকারি স্কুলে চাকরি পেয়েছে, তাই অভিভাবকরা বা স্টুডেন্টরা ভেবে নেয় যে সে কোথাও না কোথাও একটু বেশি যোগ্যতা আছে ওই টিউটরদের থেকে। আর কি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটাই কিন্তু হাইকোর্টে এসেছে এবং হাইকোর্ট যেটাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরেছে, সেটা হচ্ছে যে এই স্টুডেন্টরা বা গার্জেনরা মনে করে যদি এই সরকারি স্কুলের টিচারের কাছে আমি পড়ি বা আমার ছেলে পড়ে, তাহলে সরকারি স্কুলের টিচারের হাতে যে নাম্বারটা আছে, যে মার্কসটা আছে, অর্থাৎ মৌখিক পরীক্ষায়, এখন প্রজেক্ট হয়েছে প্রজেক্টের পরীক্ষায়, কিংবা যে প্র্যাকটিক্যাল পরীক্ষায়, কিংবা কলেজের যে ইন্টারনাল পরীক্ষা আছে সেখানে কিন্তু হয়তো এক্সট্রা বেশি নাম্বার পাবে। অর্থাৎ 2-1 নাম্বার বেশির জন্য কিন্তু সবসময় স্কুলের টিচারের কাছে বা কলেজের টিচারের কাছে টিউশন দিতে চায় অভিভাবকরা বা স্টুডেন্টরাও যেতে চায়। আর একটা কি, মোর ফেভার ইন ক্লাসরুম। যদি আমার ছেলে বা মেয়ে সরকারি স্কুলের টিচারের কাছে পড়ে, তাহলে সে পরিচিত হবে স্কুলের টিচারের সাথে এবং ক্লাসরুমে তাকে একটু এক্সট্রা নজর দিবে বা এক্সট্রা ফেভার পাবে আমার এই স্টুডেন্ট টিচারের কাছে। আর কি, ফান্ডামেন্টাল রাইট টু টিচার্স। স্টুডেন্টরা বা অভিভাবকরা বলছে আমরা আমাদের স্টুডেন্টদের স্বার্থে বা ছেলে মেয়ের স্বার্থে বা নিজেদের স্বার্থে আমরা অবশ্যই আমাদের মৌলিক অধিকার আছে, আমরা কাকে চয়েস করব টিউটর হিসাবে, সে টিউশন মাস্টারকে না টিচারকে। আমরা আমাদের ছেলের ভালোর জন্য, উন্নতির জন্য সবসময় যেহেতু ভালো জিনিসকে চয়েস করব, তাই আমরা সবসময় টিউশন মাস্টারের থেকে টিচারকে চয়েস করছি। আর কি, গুড টিচিং ইন ক্লাসরুম। অনেক টিচার আছে যারা কিন্তু ক্লাসরুমে খুব ভালো পড়াতে পারে, আর এই ভালো পড়ানোতে কিন্তু অনেকেই মুগ্ধ হয়ে যায়, ইমপ্রেস হয়ে যায়, তাই চেষ্টা করে তার কাছে গিয়ে টিউশন নেব। এটা হচ্ছে স্টুডেন্ট আর অভিভাবকদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কেন আমার ছেলে টিউশন পড়বে টিচারের কাছে। এখন যে সমস্ত টিউশন মাস্টাররা আছে বা টিউটররা আছে বা যারা এই পড়ানোর বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের মতামত কি? তারা কেন চায় না যে টিচারের কাছে ছেলেপুলেগুলো পড়ুক? তাতে তাদের সমস্যা কোথায়? মেন সমস্যা হচ্ছে তারা মনে করে যে গভর্নমেন্ট টিচার, এরা তো অলরেডি সরকারি স্কুলে চাকরি পেয়েছে, ওরা তারা সরকারি চাকরি করছে, অলরেডি সরকারের কাছ থেকে কিন্তু একটা বেতন পাচ্ছে, 35,000 টাকা, 42,000 টাকা, 50,000 টাকা বেতন পাচ্ছে। সেখানে যদি তারা আবার টিউশন পড়িয়ে আবার এক্সট্রা ইনকাম করে, তাহলে তাদের বাড়তি পাওনা হচ্ছে। অথচ আমরা বেকার, আমরা টিউশনটাই আমাদের মেন প্রফেশন, অথচ আমাদের এখান থেকে কিন্তু তাদের ছেলে চলে যাচ্ছে, মানে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। অর্থাৎ তারা একটা মানবিকতার খাতিরে সবসময় টিচারদের বিরোধিতা করে। অর্থাৎ টিচারদের উচিত, তারা মনে করে যে টিচারদের উচিত, যেহেতু আমি একটা টাকা পাচ্ছি সরকারের কাছ থেকে, সরকারি চাকরি, তাই আমার পড়ানো উচিত নয়, যারা বেকার ছেলে তারা পড়িয়ে করে কমবে খাক। অর্থাৎ এটা একটা মোরালিটির প্রশ্নে কিন্তু সবসময় এই টিউশনটা তুলে ধরে যে অলরেডি এত টাকা পাচ্ছে, ওদের আর কি দরকার, আমরা পড়াচ্ছি, আমরা করে খাচ্ছি, আমাদের উপরে কেন ওরা হাত দিচ্ছে। নেক্সট কি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আবার বলেছি যেটা আইনের চোখে সবথেকে বড় অপরাধ, তারা বলছে যে এক্সট্রা মার্কস ফর স্টুডেন্ট টিউশন ইন স্কুল টিচার। যে সমস্ত স্টুডেন্ট স্কুল টিচারের কাছে টিউশন করছে তাদেরকে কিন্তু অনেক সময় বেশি নাম্বার দেওয়া হচ্ছে, তাই বেশি বেশি স্টুডেন্ট কিন্তু চাইছে যে স্কুল টিচারের কাছে টিউশন পড়তে। অন্যদিকে এই অভিযোগও তারা তুলছে যে সমস্ত স্টুডেন্ট অরিজিনাল যারা টিউশন মাস্টার তাদের কাছে পড়ে, তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের নাম্বার বা প্রজেক্টের নাম্বার ইচ্ছা করে টিচাররা কিন্তু কমিয়ে দিচ্ছে। অর্থাৎ মার্কসে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে বা বৈষম্য হচ্ছে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা বেআইনি, আর যেটাই কিন্তু আমাদের হাইকোর্ট খুব গুরুত্বপূর্ণ হিসেবে মেনে নিয়েছে, এবং যার বিরুদ্ধেই কিন্তু এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, যার বিরুদ্ধে হাইকোর্ট বলেছে যে টিচারদের টিউশন পড়ানো চলবে না। এখানে মার্কস ডিসক্রিমিনেশন হচ্ছে, যেটা একভাবেই উচিত নয়, এটা কোনোভাবেই কিন্তু করা উচিত নয়।
আর কি বলছে, মেনলি টিউশন মাস্টারদের দেখা যায় যে টিউশন মাস্টারদের সাথে স্কুল টিচারদের একটা ইগোর প্রবলেম থাকে সব সময়। এখন টিউশন মাস্টাররা আর টিচাররা একটা সবসময় দ্বন্দ্বে লেগে থাকে। আমি জানি না, আমি নিজে একজন টিউটর, কিন্তু বেশিরভাগই দেখা গেছে যে টিউশন মাস্টারদের কোথাও একটা ইগো থেকে যায় ওই স্কুলের টিচারদের সাথে কিংবা অন্য কোনো টিউশন মাস্টারদের সাথে। এটা কেন যে আসে আমি জানি না। কোনো টিচারের কিন্তু উচিত নয় অন্য কোনো টিচারের সাথে দ্বন্দ্বে গিয়া বা তাদের সাথে ইগোর স্ট্রাগেলে গিয়া। এই স্ট্রাগেল কিন্তু অবশ্যই বন্ধ হওয়া উচিত। এই স্ট্রাগেল কিন্তু অনেক দিন ধরেই চলে এসছে। সব সময় টিউশন মাস্টাররা কী করে যে টিচারদেরকে একটু গালমন্দ করে, উল্টে তারাও কিন্তু দু একটা গালমন্দ দেয়। আর একটা কি, করাপ্টেড টিচার অলসো গিভিং টিউশন। দেখা যাচ্ছে যে অনেক সরকারি স্কুলের টিচার আছে যারা কিন্তু যোগ্য টিচার নয়, তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা নেতাদেরকে ধরে চাকরি পেয়েছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে টিউশন দিচ্ছে শুধুমাত্র এক্সট্রা ইনকামের জন্য। আর ছেলেপুলেরাও তার কাছে পড়তে যাচ্ছে এই কারণে যাতে একটু নাম্বার বেশি পায়। এটাও কিন্তু ঠিক নয়, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এমনকি টিউটাররা বলছে অনেক সরকারি স্কুলের টিচার আছে যারা স্কুল টাইমে টিউশন পড়াচ্ছে, স্কুল বন্ধ করছে যাচ্ছে না সেই টাইমে টিউশন পড়াচ্ছে। এখন স্কুলটা হচ্ছে মেন, স্কুল হচ্ছে মেন, টিউশন হচ্ছে একটা আনুষঙ্গিক। তো স্কুল বন্ধ করে টিউশন পড়ানো কোনো মতেই কিন্তু ঠিক নয়। এখানেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর এখন তো দেখা যায় যে গ্রীষ্মকালীন ছুটি 2 মাস, পুজোর ছুটি 1 মাস, এই যে টাইমটা, এই টাইমটা দেখা যাচ্ছে যে স্কুল মাস্টাররা চুটিয়ে টিউশন করছে। এটা কিন্তু একদমই ঠিক নয়। এখন স্কুল বা কলেজের টিচাররা যারা টিউশনই দিচ্ছে তারা কি বলছে, তাদের পয়েন্ট অফ ভিউটা কি, যে নো অফেন্স টিচিং অ্যান্ড মানি। আমরা তো কোনো অপরাধ করছি না, আমরা পড়াচ্ছি, টাকা নিচ্ছি, আমরা এক্সট্রা ইনকাম করতেই পারি, কারণ আমাদের এটা মৌলিক অধিকার। আমরা পেশা, আমরা যে পেশায় আছি সেই পেশার সঙ্গে সেইটা তো কাজটা করছি, তার জন্য আমরা বেতন পাই, ঠিক আছে, কিন্তু আমরা এক্সট্রা পড়াচ্ছি, আমরা বিকেলবেলা, সন্ধ্যেবেলা, সকালে পড়াতেই পারি, এতে কিন্তু কোনো অপরাধ নাই। তো আর কি, তারা আরেকটি পয়েন্ট তারা এই ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছে। তারা বলছে অনেক সরকারি হসপিটালের ডক্টর আছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা করার পরেও, আউটডোরে চিকিৎসা করার পরেও কিন্তু বিভিন্ন চেম্বারে, তাদের নিজস্ব চেম্বারে চিকিৎসা করে। এমনকি সরকারি উকিল আছে, তারাও পার্সোনালি কেস লড়ে। এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ অনেক WBCS অফিসার বা IAS অফিসার, তারা BDO আছে, তারা SDO আছে কিংবা DM আছে, তবুও তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের কোচিং সেন্টারে পড়াচ্ছে। তাহলে তারা যদি পড়াতে পারে, তারা যদি এক্সট্রা ইনকাম করতে পারে, তাহলে আমরা করব না কেন? আমাদেরও কিন্তু এটা অধিকার আছে, কোনো মধ্যে সেটা বাদ দেওয়া যায় না বা বন্ধ করা যায় না। নেক্সট কি, তারা বলছে যে এই যে বলা হচ্ছে যে মার্কসের উপরে ডিসক্রিমিনেশন হচ্ছে, যারা আমাদের কাছে পড়ছে তাদেরকে আমরা বেশি নাম্বার দিচ্ছি, আর যারা আমাদের কাছে টিউশন পড়ছে না তাদেরকে আমরা কম নাম্বার দিচ্ছি। এর কোনো কিন্তু এখানে প্রমাণ নেই, প্রমাণ কেউ দেখাতে পারবে না। যখন আমরা খাতা দেখছি বা রোলের নাম্বার দিচ্ছি, আমরা আমাদের মতো করে দিচ্ছি, এই বিষয়ে কিন্তু কোনো এভিডেন্স তা কেউ দেখাতে পারবে না। তারা আবার বলছে যে টিচিং ইন ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আমরা বিনামূল্যে পড়াবো, বিনা পয়সায় পড়াবো, তাহলে কেন তুমি বন্ধ করবে? আমি তো টাকা নিচ্ছি না, বিনা পয়সায় আমি পড়াতেই পারি। একটা মানবিক দিক থেকে যারা পড়ার জন্য টাকা পয়সা যাদের কাছে নেই, তাদেরকে আমি বিনা পয়সায় পড়াচ্ছি, তুমি তো এখানে কোনো মতেই বাধা দিতে পারো না। আবার কি বলছে, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে পড়াচ্ছি, আমার জেঠুর ছেলে, কাকার ছেলে বা দাদার ছেলে, পাড়ায় এরকম 5 জন 7 জন 10 জন আছে, তাদেরকে আমি পড়াতেই পারি, তারা আমাদের বাড়ির লোক, আমাদের পাড়ার লোক, তা তুমি কেন বাধা দেবে? এটা আমার নিজের একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, আমি অন্যকে বিনা পয়সায় বা অন্যকে পড়াশোনায় সাহায্য করতেই পারি। নেক্সট কি, টিচিং ইন লোয়ার ইনস্টিটিউট। এক শ্রেণীর টিচার বলছে আমি তো নিচের প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, তাহলে আমি উপরের প্রতিষ্ঠানে পড়াবো না কেন? অর্থাৎ আমি প্রাইমারি স্কুলের টিচার, তাহলে আমি হাই স্কুলের ছেলেদেরকে পড়াবো না কেন? এখানে তো কোনো মার্কস দেওয়ার ব্যাপার নেই। কিংবা আমি হাই স্কুলের টিচার, আমি কলেজের ছেলেপুলেদেরকে পড়াচ্ছি, পড়াবো না কেন? পড়াতেই পারি, আমি তো আপার ক্লাসের ছেলেদেরকে পড়াচ্ছি, এখানে কিন্তু মার্কস ডিসক্রিমিনেশনের কোনো ব্যাপার নেই, তাহলে আমি পড়াতেই পারি। এটা আমার বন্ধ করা একদমই উচিত নয় কোনোভাবেই। আর কি, টিউশন ফর আদার ইনস্টিটিউট। এমনটা হতেও তো পারে আমি যেই স্কুলের টিচার সেই স্কুলের ছেলেদেরকে পড়াচ্ছি না, আমি অন্য স্কুলের ছেলেপুলেদেরকে টিউশন পড়াতেই পারি। এখানে কোনো মার্কস ডিসক্রিমিনেশনের কিন্তু এখানে কিন্তু কোনো মার্কস ডিসক্রিমিনেশনের ব্যাপার নেই, তাহলে এটা কিন্তু বাধা দেওয়া যায় না। এমনকি আমি সারা পশ্চিমবঙ্গের জন্য পড়াতে পারি অনলাইনে, তা তুমি এখানে আমাকে বাধা দিতে পারো না। এখন তাহলে কি দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আর গার্জেনরা যেটা বলছে তারা ঠিক, টিউটররা যেটা বলছে তারাও ঠিক, এমনকি কলেজ আর স্কুলের যে সমস্ত টিচাররা যা টিউশন করছে তারা তাদের দিক থেকেও ঠিক। তাহলে এই যে হাইকোর্ট আইন করেছে, এই আইন করে কি এটা বন্ধ করা সম্ভব? মেনলি আইন করে বন্ধ করা কিন্তু সম্ভব নয়, কোনো আইনই কিন্তু এখানে কাজ করবে না।
2-3-4 দিন হবে, তারপর হয়তো সেটা চুপ করে যাবে, বন্ধ হয়ে যাবে, আবার কিন্তু অটোমেটিক এটা চলতে থাকবে। এটা মেনলি মোরালিটির প্রশ্ন বা মানবিকতার প্রশ্ন। টিচাররা যদি মনে করে যে আমি অলরেডি চাকরি করছি, আমার পড়ানোর দরকার নাই, যে সমস্ত ছেলেপুলেরা চাকরি পায়নি, সারা দেশে সারা রাজ্যে প্রচুর বেকারত্ব, তারা টিউশন পড়িয়ে খাক, আমি যাব না, তাহলে ঠিক আছে। কিংবা যদি পড়াতেই হয়, আমি অন্য ইনস্টিটিউটের ছেলেপুলেকে পড়াবো, কিংবা আমি টাকা ছাড়াই পড়াবো, বিনামূল্যে পড়াবো, এইটুকুতেই বন্ধ হতে পারে। তাছাড়া কিন্তু এটা কোনো মতেই আইন পাস করে বন্ধ করা সম্ভব নয়। কারণ ডিফিকাল্ট টু লোকেট দ্য টিউশন লোকেশন, যে একজন টিচার কোথায় টিউশন পড়াচ্ছে, কার বাড়িতে গিয়ে টিউশন পড়াচ্ছে, কোন ঘরে গিয়ে টিউশন পড়াচ্ছে, কোনো মতে প্রশাসনের কাছে কিন্তু সেটাকে খুঁজে খুঁজে বের করা সম্ভব নয় গোটা রাজ্য জুড়ে। নেক্সট কি, গুড টিচিং কোয়ালিটি। যদি কোনো ব্যক্তি, সে টিউটর হোক আর টিচার হোক, যদি সে ভালো পড়াতে পারে, যদি তার পড়ানোর দক্ষতা থাকে, তাহলে কিন্তু ছেলেপুলেরা এমনিই তার কাছে ছুটে যাবে, সেখানে সে টিচারই হোক আর টিউটরই হোক। অনেক টিউটর আছে, তাদের কাছে কিন্তু স্টুডেন্ট সংখ্যা কিন্তু প্রচুর, হাজার হাজার। বর্ধমানে একজন স্যার আছে, আমি পড়েছি, মাজিল্লা স্যার, তার কাছে কিন্তু প্রচুর স্টুডেন্ট। সেখানে কিন্তু কোনো এখন এই মুহূর্তে তিনি কোনো কলেজের টিচার নয়, একটা সময় তিনি ছিলেন। তিনি এই কারণেই কিন্তু তার বাড়ির সামনে এসএফআইয়ের ছেলেরা কিন্তু আন্দোলন করেছিল সিপিএমের আমলে, যখন বলেছিল যে টিউশন পড়াতে পারবে না কোনো সরকারি স্কুলের বা সরকারি কলেজের টিচার, তখন তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন। এখন তার বিরাট ব্যাপার, তাই স্টুডেন্টদেরকে আটকে রাখা যাবে না কোনো আইন করে, ছেলেরা যেখানে ভালো বুঝবে সেখানে যাবেই। আর কি, ফ্রি অফ কস্ট। যদি কোনো টিচার বিনামূল্যে পড়াতে চায় বা পড়ায়, তুমি সেখানে কিন্তু বাধা দিতে পারবে না। তাদের ফ্যামিলি মেম্বারের কোনো স্টুডেন্ট থাকলে, পাড়ার কোনো স্টুডেন্ট থাকলে, গ্রামের কোনো স্টুডেন্ট থাকলে পড়াতেই পারে, তুমি কিন্তু সেখানে আটকাতে পারবে না। এখন যদি আইন করা হয়, আইনের ফাঁকও আছে। কি, হয়তো সে টিচার নিজের নামে কোনো টিউশন খুললো না, তার যে বেকার বউ আছে, বেকার স্বামী আছে, কিংবা বেকার ছেলে মেয়ে আছে, তাদের নামে টিউশন খুললো, সে সেখানে গিয়ে 2-3টে করে ক্লাস নিল, তাহলে তুমি তো বলতে পারছো না, বলে আমি গেস্ট ক্লাস নিচ্ছি, কারণ টিউশনটা কিন্তু অন্যজনের নামে, কারণ তারা তো বেকার। তাহলে সরকার কিন্তু আইন জারি করেও এটাকে সহজে আটকাতে পারবে না। এখন এর সমস্যার সমাধান কি? এর কোনো সমস্যার সমাধান নেই। কিছুদিন এটা বন্ধ হবে, আইন জারি করলে আবার সেটা পরে শুরু হবে। হাইকোর্ট বলেছে গাইডলাইন তৈরি করতে, হয়তো এই গাইডলাইন কিছুদিন জারি থাকবে, 2 বছর, 4 বছর, 5 বছর, আবার সেটা চাপা পড়ে যাবে, আবার নতুন করে কিন্তু টিচাররা টিউশন পড়াবে। এটা আগের থেকে হয়ে এসছে, চলতে থাকবে, কোনো মতেই বন্ধ করা যাবে না। শুধুমাত্র মানবিকতার খাতিরে টিচাররা যদি চায়, তাহলেই কিন্তু বন্ধ হবে। তাহলে এর কি কোনো আইন জারি করে যে গাইডলাইন তৈরি করতে বলেছে, কোন গাইডলাইন তৈরি করলে এটা বন্ধ হবে? এখন গাইডলাইনে 2-3টে জিনিসকে কিন্তু যেটাকে যোগ করা যেতে পারে, যেটা সবথেকে এফেক্টিভ হবে, যেটা সবথেকে কার্যকারী হবে। প্রথম, এই গাইডলাইনে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঢুকানো যায় বা সংযোজন করানো যায়, যে কোনো টিচার সেই স্কুলের স্টুডেন্টদেরকে টিউশন দিতে পারবে না। সে চাইলে অন্য কোনো স্কুলের স্টুডেন্টদেরকে বা অন্য কোনো কলেজের স্টুডেন্টদেরকে টিউশন দিতে পারবে, নিজের স্কুলের বা কলেজের স্টুডেন্টদেরকে টিউশন দিতে পারবে না। প্রাইমারিতে সে যদি মাস্টার হয় বা টিচার হয়, তাহলে সে প্রাইমারিতে কোনো টিউশন দিতে পারবে না, সে হাই স্কুলে দিতে পারে, এরকম কোনো আইন করা যেতে পারে। আর স্ট্রিক্টলি বন্ধ করতে হবে, স্কুলের টাইমে কোনো টিচার টিউশন করাতে পারবে না, এমনকি কোনো টিউটরও স্কুলের টাইমে টিউশন করতে পারবে না। এটাই সবথেকে বড় বা কার্যকরী গাইডলাইন হতে পারে, কিন্তু সেটা দেখবে কে, দেখভাল করবে কে, সেটাও কিন্তু খুবই কঠিন, এটাকে ইমপ্লিমেন্টেশন করা খুবই কঠিন। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।